জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, আমরা এই মুহূর্তে যে সাক্ষ্য গ্রহণ চলছে সেখানে কি আছে আপনার কাছে? নতুন কোনো তথ্য জানানোর সুযোগ আছে কিনা জানাবেন আমাদেরকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের সামনে আছে এবং এখানে জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ সেই মামলা, যেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, এই মামলাতে আরও দুজন আসামি। একজন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আপনারা এর আগেই জানেন যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছিলেন এবং তিনি রাজসাক্ষী হওয়ার পরে এই যে গত ৩ আগস্ট থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং এর মধ্যে থেকে কিন্তু আমরা সবার মধ্যে এক ধরনের আগ্রহ ছিল যে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এই মামলার আসামি, তিনি কবে আসলে সাক্ষ্য দিবেন। তো সেই সাক্ষ্য গ্রহণ আজকে শুরু হয়েছে সকাল 11টা 50 মিনিটের দিকে। তিনি এই 11টা 48 মিনিটের দিকে তিনি সাক্ষ্য গ্রহণ দেওয়া শুরু করেন এবং শুরুতেই তিনি তার যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সেগুলো বলছেন, অর্থাৎ 1986 সালের তিনি ব্যাচ ছিলেন, 1989 সালে পুলিশের এএসপি হিসাবে, বিসিএস কর্মকর্তা হিসেবে তিনি চাকরিতে যোগ দেন। এর পরবর্তীতে তিনি সিআইডির প্রধান ছিলেন, তিনি র্যাবের ডিজি ছিলেন, তিনি আইজিপি ছিলেন এবং 2022 সালের সেপ্টেম্বর থেকে তিনি 6 আগস্ট পর্যন্ত আইজিপি ছিলেন। সেগুলো তিনি বলার পরে তার কাছে প্রসিকিউশনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে যে আপনি 6 আগস্ট পর্যন্ত যে দায়িত্বে ছিলেন তারপরে তিনি গ্রেপ্তার হন এবং গ্রেপ্তার হওয়ার পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের কাছে গত বছরের এই বছরের 24শে মার্চ তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এবং সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি রাষ্ট্রীয় অনেক তথ্য দিয়েছিলেন। সেই বিষয়গুলো এখন তুলে ধরছেন আমার কাছে। সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটি তিনি দিয়েছিলেন এবং এই মুহূর্তে তিনি আন্তর্জাতিক বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি যে সাক্ষ্য দিচ্ছেন, সেই সাক্ষ্যের জবানবন্দিতে কিন্তু তিনি সেই প্রসঙ্গগুলোই বলছেন। এখানে তিনি বলছেন যে জুলাই আগস্টের যখন আন্দোলন চলছিল তখন কিভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতিদিনই মিটিং হতো এবং সেই মিটিংয়ে কারা উপস্থিত থাকতেন এবং পরবর্তীতে কিভাবে এই যে ছাত্র জনতাকে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিভাবে দমন করা হবে সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা হতো। এই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছিলেন তার জবানবন্দিতে এবং একই সাথে তিনি বলেছিলেন যে সাবেক যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং হারুনুর রশিদ, যিনি ডিবি প্রধান ছিলেন, তাদের কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো কিন্তু তিনি তার জবানবন্দিতে উল্লেখ করেছিলেন এবং সেখানে এই মিটিংয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সেই তথ্যগুলো হয়তো তিনি আজকে প্রদান করবেন এবং তিনি জবানবন্দিতে যেই তথ্যগুলো তিনি দিয়েছেন এবং সেখানে আইজিপি হিসেবে যখন তিনি দায়িত্ব পালন করেছেন তার উপরে ভর করে বিভিন্ন দায়িত্ব নেওয়া হয়েছে এবং অনেক সিদ্ধান্ত তাকে ভায়োলেট করে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে তিনি তুলে ধরেছিলেন সেই জবানবন্দিতে। এখন সেই জবানবন্দির বিষয়গুলো, সেখানে যে কথাগুলো বলেছেন সেগুলো আরেকটু ইলাবোরেটলি তিনি বলবেন। এই মামলার বিচার শুরু হয় গত 10ই জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এবং এখনো পর্যন্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা পলাতক আছেন। গত 10 দিনে এই মামলাতে জুলাই আগস্টে আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের পাশাপাশি এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া তাদের পরিবার, সাংবাদিক, চিকিৎসক, বিভিন্ন হাসপাতালে তারা যে জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের বিষয়গুলো যারা দেখেছেন তারা এসে এখানে মোট 35 জন, অর্থাৎ গত 10 দিনে মোট 35 জন সাক্ষ্য দিয়েছেন। আজকে আরও 4 জনের সাক্ষ্য গ্রহণের কথা ছিল, কিন্তু সেটি হয়তো পরে হবে। তার আগেই হঠাৎ করে অবাক করে দিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়া যে আলোচিত চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তার যে সাক্ষ্য গ্রহণ সেটি শুরু হয়েছে। আরেকটি বিষয়, একটু হাইকোর্টের বিষয়, সেটি বলে রাখি যে সংবিধানের যে 116 অনুচ্ছেদ এবং 2017 সালে যে জুডিশিয়াল সার্ভিস নীতিমালা, সেই মামলাতে বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর যে হাইকোর্ট বেঞ্চ, সেখানে রায় পড়া চলছে। অর্থাৎ এখানে হাইকোর্ট একটি রুল দিয়েছিল যে কেন পৃথক সচিবালয় গঠন করা হবে না এবং সংবিধানের যে 116 অনুচ্ছেদ কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, সেই বিষয়ে রায় ঘোষণা চলছে। সেটির সংবাদ নিশ্চয়ই পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। সাক্ষ্য ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ।